আচ্ছা, আমাদের এখন এই যে শেয়ারটা দেখো, শেয়ারটা দেখা যায় কিনা। আর না, শেয়ারটা দেখা যাচ্ছে। হ্যালো। জি স্যার। আচ্ছা, আমরা গতদিনে ওই যে মেকানিক্যাল, জি স্যার। হ্যাঁ, এই ইনসুলেটর নিয়ে কথাবার্তা বলতেছিলাম। তো সেখানে আমরা আলোচনা করছি যে এই ধরনের সাসপেনশন টাইপ ইনসুলেটর নিয়ে, যেখানে আমাদের কন্ডাক্টরটা এটা, আর এটা হলো ক্রস আর্মটা, আর এটা হলো টাওয়ারটা। এখন যদি এই টাওয়ারটা আবার গ্রাউন্ডিং করা থাকে, তার মানে টাওয়ারটাকে আমরা গ্রাউন্ড বা জিরো পটেনশিয়াল ধরতে পারি। আর কন্ডাক্টরে এখানে পটেনশিয়াল আছে। তো কন্ডাক্টর থেকে যে ভোল্টেজটা, সেটা উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তো এখন গ্রাউন্ড যদি হয়, তার মানে এই এই পুরাটা, এই ভোল্টেজটা হলো আমার ভি। এখন এটা যদি তিনটা যদি স্ট্রিং থাকে, তাহলে আমাদের এই ভোল্টেজটা তিন ভাগে ভাগ হলো। একটা হলো এখান থেকে এই পর্যন্ত, এটা একটা কন্ডাক্টর, এটা একটা। তো এখন তাহলে ভি 1, ভি 2, ভি 3, কিন্তু এই তিনটা ভোল্টেজ সমান নয়। এখন এই তিনটা ভোল্টেজ আমরা যদি অ্যাড করি, তাহলে আমরা টোটাল ভোল্টেজটা পাচ্ছি। কিন্তু এখন যেহেতু এখানে তিনটা ভোল্টেজ আছে, মাঝখানে একটা ইনসুলেটর আছে, তার মানে এখানে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করবে, এখানে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করবে, এখানে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করবে। তো আমার বিষয়টা তাহলে দাঁড়াবে, আবার বিষয়টা দাঁড়াবে এই রকম। আচ্ছা, এখন এই তিনটা ভোল্টেজ মিলে যদি এখানকার যে তোমার ফ্ল্যাশ ওভার ভোল্টেজ যেটাকে বলা হয়, ফ্ল্যাশ ওভার মানে ভোল্টেজটা যদি আমি আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডটা বাড়বে। অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানকার যদি ফিল্ড স্ট্রেংথটা এত বেশি বেড়ে যায়, যে এয়ার ইনসুলেশনের যে স্ট্রেংথ, ডাইইলেকট্রিক স্ট্রেংথ, সেটার চেয়ে বেশি হয়ে যায়, তখন এটাকে এই জায়গাটা ফ্ল্যাশ ওভার হয়ে যাবে, অর্থাৎ আয়োনাইজড হয়ে যাবে। তখন এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করবে, অর্থাৎ একটা শর্ট সার্কিটের মতো হবে। সেটাকে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট বলা হয়। তা আমাদের ওই পর্যায়ে যাওয়া যাবে না। তো এখন এখন বিষয় হলো যে এই তিনটা ভোল্টেজ, প্রথমে বললাম যে তিনটা ভোল্টেজ ইকুয়াল নয়, তারা ইকুয়াল নয়। তার ভিতরে সবচেয়ে নিচেরটা, এটা হলো বেশি ভোল্টেজ থাকবে, এটা তারপরে কম, এটা তারপরে। আর এই কম কম বেশিটা কি জন্য হয়? তো সেটা হলো বিকজ অফ ক্যাপাসিট্যান্স ফর্মিং হেয়ার, এবং আরো একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করবে বিটুইন এই যে তোমার এই মাথা এবং এই টাওয়ার। এখানকার, যেহেতু এখানে একটা ভোল্টেজ আছে, আবার এখানে আমাদের এয়ার ইনসুলেশন, তার মানে এখানে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করে, যেটাকে আমরা সিএন বলতেছি, স্ট্রে ক্যাপাসিট্যান্স। তা এই ভ্যালুটা আমরা যদি বলি যে এটা মানে এই ক্যাপাসিট্যান্সের রেসপেক্টে বা ইন টার্মস অফ দিস ক্যাপাসিট্যান্স আমরা যদি এক্সপ্রেস করি, তাহলে বললাম যে কে সি, কেটা লেস দেন 1, অর্থাৎ আম, এখানকার যে ক্যাপাসিট্যান্সটা হবে সেটা এটার চেয়ে ছোট হবে। এবং আহ, মানে সেটা আমরা কে দিয়ে এক্সপ্রেস করতেছি, যেটার ভ্যালুটা কেটা হলো লেস দেন 1। এই যে যেখানে বললাম যে এখানে এয়ার ইনসুলেশন আর এখানকার ভোল্টেজ এই মিলে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করবে। এখন আমরা এখানে কারেন্ট ভোল্টেজের ইকুয়েশন লিখতে পারি। সেই সেই ইকুয়েশনটা হচ্ছে, আমরা এই কারেন্টটা, প্রত্যেকটা কারেন্ট আমরা কিভাবে পাবো? আমরা এই যে এখানকার যদি আমরা এই দাঁড়াও, আমাদের হুম, এখান থেকে যদি দেখাই। আচ্ছা, তাহলে আমরা স্ট্রিং ইফিসিয়েন্সি, আচ্ছা তার আগে এটা নিয়ে কথা বলতে হচ্ছিলাম। সেই কারেন্টের ইকুয়েশন হলো ভোল্টেজ ডিভাইডেড বাই ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। এটা কারেন্ট থ্রো ক্যাপাসিটর, যে কোনো কারেন্ট, সেটার ভ্যালুটা হবে ভোল্টেজ ডিভাইডেড বাই ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, অর্থাৎ এক্সসি।
আর এক্সসি মানেই 1/ωc। আর এখানে 1/ωc মানে আমাদের এই ইকুয়েশনটা আলটিমেটলি দাঁড়াবে ভোল্টেজ টাইমস ওমেগা সি। সেই সেটাই আমরা এখানে এখন লিখতেছি। এই যে V2 ωc মানে I2, V1 ωc মানে I1, আর V1 ωc1 মানে স্মল I1, এই কারেন্টটা। তার মানে এখানে আমরা যদি একটা এই এ পয়েন্টে একটা কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা যেটা পাচ্ছি যে এই I2 ইকুয়াল টু এই I1 আর এই I1, এটা এখন যদি ভ্যালুগুলো বসাই দেয় তাহলে এটা এখন সি মানে কে সি, তাহলে ওমেগা আর ইয়ে হলো দুই সাইড থেকে ওমেগা কেটে গেল, সিটাও কেটে গেল, তাহলে V2 ইকুয়াল টু এই 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 একটা আমরা ইকুয়েশন পেলাম বা রিলেশন পেলাম। সিমিলারলি এখানে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, সরি এখানে এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে এইটা আর এইটা ইকুয়াল টু এই কারেন্টটা, সেখান থেকে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি এবং সেখান থেকে এই রিলেশনটা আমরা পেতে পারি। তাহলে আমরা পেলাম V3 ইকুয়াল টু এটা, V2 ইকুয়াল টু এটা, এবং প্রত্যেকটা আমরা এক্সপ্রেস করতেছে ইন টার্মস অর V1। তাহলে এই টোটাল ভোল্টেজটা ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3, এই টোটাল ভোল্টেজটা ইকুয়াল টু এইটা। এখন V1 তো আছেই, V2টা আমাদের এই ভ্যালু, V3টা হলো এই ভ্যালু, যদি বসাই দেই তাহলে আমরা পেলাম এইটা। এখন আমরা যদি V1 এর ভ্যালু বের করি তাহলে কি পাচ্ছি যে V ডিভাইডেড বাই এই টার্মটা, এখান থেকে V1 এর ভ্যালু বের করলে V3 ডিভাইডেড বাই এই টার্মটা, এখান থেকে যদি বের করি তাহলে V2 ডিভাইডেড বাই এইটা। তাহলে আমরা এখান থেকে আমরা রিলেশন লিখতে পারি V1 ইকুয়াল টু এইটা, এইটা, এইটা। এখান থেকে আমরা V1 এর ভ্যালু ইন টার্মস অফ V বের করতে পারি, মানে এটা আর এটা নিলে আমরা V1 এর ভ্যালু বের করতে পারি। তো এখন সিমিলারলি এই V3 ভ্যালুটাও বের করতে পারি। V3 ভ্যালুটা হবে কি যে এইটা আর এইটাকে এই পাশে নিয়ে আসো। তাহলে এখন আমরা একটা ডেফিনেশনে আসি যে স্ট্রিং ইফিসিয়েন্সি। স্ট্রিং ইফিসিয়েন্সি বলা হচ্ছে যে ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং, মানে এই পুরো ভোল্টেজটা ডিভাইডেড বাই এই যে হাইয়েস্ট ভোল্টেজ এখানে V3, তাহলে এই ভোল্টেজ অ্যাক্রস দ্য ডিস্ক নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর টাইমস এন, আর এন হলো নাম্বার অফ ডিস্ক। এই উদাহরণের ক্ষেত্রে, এই এক্সাম্পলের ক্ষেত্রে আমার হলো এন এর ভ্যালুটা হলো 3, তিনটা ডিস্ক ছিল, এখানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই জন্য এন ইকুয়াল টু 3। এইভাবে আমরা যে কোনো এনি নাম্বার অফ স্ট্রিং এর জন্য আমরা ইয়ে করতে পারি, কি বলে ওর নাম, ইফিসিয়েন্সির ইকুয়েশনটা বের করতে পারি বা ভোল্টেজ কারেন্টের ইকুয়েশনটা বের করতে পারি। তাহলে এখানে স্ট্রিং এফিসিয়েন্সির ইকুয়েশনটা যদি বের করি তাহলে সেই স্ট্রিং এফিসিয়েন্সির ইকুয়েশনটা হবে কেমন, আমাদের V ডিভাইডেড বাই এন V3, V ডিভাইডেড বাই এন হলো এখানে 3 আর হলো V3, আর V3 ভ্যালুটা যদি বসাই দেই তাহলে আমরা স্ট্রিং এফিসিয়েন্সির ইয়েটা পাবো। এখন সেখানে স্ট্রিং এফিসিয়েন্সিতে আমরা দেখতে পাবো যে এটা একমাত্র কে এর ভ্যালুটা এখানে আছে, এখানে ইন টার্মস অফ কে আমরা এটা লিখতে পারি। তার কারণ আমাদের V3 ভ্যালুটা হলো এটা, এটা হলো V3 ভ্যালু, আবার V এর ভ্যালু হলো এখান থেকে আমরা লিখতে পারি, ক্রস মাল্টিপ্লাই করলে এই যে V এর ভ্যালু হলো এটা। এই দুটো যদি বসাই দেই তাহলে উপরে উপরে আমাদের থাকবে হলো এই পার্টটা, উপরে থাকবে হলো আমাদের এই পার্টটা, আর নিচে থাকবে হলো এই পার্টটা। এটা হলো তোমার স্ট্রিং এফিসিয়েন্সির ইকুয়েশনটা হলো, যদিও এখানে তোমাদের বইয়ের মধ্যে ওটা দেয় নাই, কিন্তু আমরা এটা বের করতে পারি। তো সেখানে আমরা দেখতে পাবো যে কে এর ভ্যালু যত কম হবে, তো সেক্ষেত্রে
আমাদের ইয়েটা, the greater the value of k, the more non-uniform is the potential across the disk and lesser is the string efficiency. তার মানে k এর ভ্যালু যত বাড়বে আমাদের স্ট্রিং এফিসিয়েন্সি ভ্যালুটা তত কমবে। তো এই জন্য কিন্তু আমাদের দরকার স্ট্রিং এফিসিয়েন্সির ভ্যালু যত বেশি হবে তত ভালো, 100% হলে তত ভালো। তাহলে যত ক্লোজ হবে ততই আমাদের এই V1 V2 V3 এগুলো ততই আম, ততই কাছাকাছি ভ্যালু হবে। আর আমরা চাচ্ছি যে কাছাকাছি ভ্যালু ইউনিফর্ম, আমরা চাচ্ছি নন ইউনিফর্ম নয়, ইউনিফর্ম চাচ্ছি। কি জন্য? যাতে করে আমাদের তো এই যে ডিস্কের প্রত্যেকটা ডাইমেনশন সমান, এখন প্রত্যেকটার অ্যাক্রসে ভোল্টেজ যদি সমান না হয় তাহলে যেটার ভোল্টেজ বেশি হবে সেই জায়গাতে ফ্ল্যাশ ওভার শুরু হবে। আর ফ্ল্যাশ ওভার হলেই তোমার ওই ডিস্কটা তোমার শর্ট সার্কিট হয়ে যাবে এবং ওটা ড্যামেজ হয়ে যাবে। আর একটা ড্যামেজ হলেই বাকিগুলোও প্রোগ্রেসিভলি ড্যামেজ হয়ে যাবে। সেই জন্য আমাদের ভোল্টেজটা ইকুয়ালাইজ করা দরকার। এখন এটা কিভাবে করব আমরা? সেটাই হলো মেথড অফ ইমপ্রুভিং স্ট্রিং এফিসিয়েন্সি। এখন সেটা করার জন্য আমাদের এই যে ক্রস আর্মটা এটা বাড়াই দিতে হবে। অর্থাৎ আমাদের এই যে এই ক্যাপাসিটেন্সের ভ্যালুগুলো কমাই দিতে হবে। করতে কমাইতে কমাইতে যদি জিরো করতে পারি তাহলে তো সবচেয়ে ভালো, কিন্তু জিরো করা যাবে না কারণ একটা ক্যাপাসিটেন্স থাকবেই। এখন এই জন্য এটা যতই বাড়াবো ততই তোমার ইয়েটা এই ভ্যালুটা কমে যাবে এবং স্ট্রিং এফিসিয়েন্সিটা বাড়বে। এখন এটা বাড়ালে কি সমস্যাটা? এটা বাড়ালে তোমার একদিকে খরচও বাড়বে, আর 2 নম্বর কথা যে স্ট্রেংথটাও কমে যাবে। এটা যতই বাড়বে স্ট্রেংথটা, টাওয়ারের স্ট্রেংথটা ততই কমবে। তো এই জন্য দুটার ভিতরে আমাদের এখন ব্যালেন্স করতে হবে। এখন এইটা গেল একটা হলো লঙ্গার ক্রস আর্ম, এটার একটা আহ, ইয়ে কি বলে ওর নাম, একটা ওয়ে। তো সেটাই বললাম যে যত ক্রস আর্মটা বাড়ালে এখন সমস্যা হলো কস্টও বেড়ে যাবে এবং স্ট্রেংথ অফ দ্য টাওয়ার উইল বি ভেরি পুয়ার। এখন এই জন্য এটা অ্যালাউ করবে না ফর লং ক্রস আর্মস। আচ্ছা, আর একটা হলো বাই গ্রেডিং দ্য ইনসুলেটর। সেটা হলো তোমার ইনসুলেটর গুলোকে আহ, ইয়ে করতে হবে। আহ, আগে তো ইউনিফর্ম আমরা ইনসুলেটর ইউজ করছি, তো এখন ইউনিফর্ম ইনসুলেটর ইউজ না করে আমাকে কি করতে হবে নন ইউনিফর্ম। অর্থাৎ এই যেটা টপেরটা এটা হলো এটাতে যাতে মিনিমাম ক্যাপাসিটেন্স হয়, তারপরে পরেরটাতে আরেকটু বেশি হয়, তারপরে আরেকটু বেশি হয়, এইভাবে তোমার ইয়েটা করতে হবে, মানে ওই স্ট্রিং গুলা বানাতে হবে। অর্থাৎ এই যে 3টা ডিস্ক, তিন এখানে 3টা বা 4টা, এখন এটারটার যাতে সবচেয়ে কম ক্যাপাসিট্যান্স হয় সেইভাবে তোমার এটা ডিজাইন করতে হবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে হলো এটা। কিন্তু এইভাবে করতে গেলে তোমার একদিকে আহ বিভিন্ন সাইজের ডিস্ক গুলো লাগতেছে, এটা একটা ভেজাল, এটা একটা ঝামেলা। আবার মানে এটা কনস্ট্রাকশনের সাইড দিয়ে এটা একটা সমস্যা। আচ্ছা, আর একটা কি উপায়? বা ইউজিং তোমার গার্ড রিং। গার্ড রিংটা কেমন? এই ধরনের একটা রিং, এটাকে এই হলো একটা কন্ডাক্টিং রিং যেটাকে আম, তাহলে সেটা হলে কি হবে সেটা আমি তোমাকে আরো একটু প্র্যাকটিক্যাল দেখাই। গার্ড রিং এর বিষয়টা, গার্ড রিং এ এই যে এইরকম গার্ড রিং, এরকম একটা রিং টাইপ। আরো প্র্যাকটিক্যাল দেখাতে গেলে এই যে এইগুলাকে গার্ড রিং বলে, এগুলাকে গার্ড রিং বলে। এই এই যে এখানে প্র্যাকটিক্যালি এই যে এগুলোকে গার্ড রিং, যেটা চেহারা হলো এইরকম, যেটা চেহারা। আচ্ছা, তো এই হলো এইরকম। এটা এটা এখন যদি ইউজ করি তাহলে কি হবে, এবং এটার ডিজাইনটা এমন ভাবে করতে হবে যাতে করে তোমার, যাতে করে
আরে উম, সেই হ্যাঁ, তাহলে এখানে একটা যদি এরকম গার্ড রিং থাকে, একটা মেটালের কিছু থাকে, তাহলে কি হবে যে এখানে একটা ক্যাপাসিটেন্স ফর্ম করবে, এই একটা মেটাল, এবং এটাতে একটা ভোল্টেজ আছে, এবং এখানে একটা এয়ার ইনসুলেশন আছে, এই সাইডে যেমন ক্যাপাসিটেন্স ফর্ম করছে এই সাইডেও একটা ক্যাপাসিটেন্স ফর্ম করবে। এখন এই ক্যাপাসিটেন্সের কারণে এই একটা কারেন্ট ফ্লো হবে, এই ক্যাপাসিটেন্সের কারণে এখানে একটা কারেন্ট ফ্লো হবে। এখন এই এই ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে এই কারেন্ট আর এই কারেন্ট সমান হয়, ব্যালেন্স হয়। সিমিলারলি এই কারেন্ট আর এই কারেন্ট ব্যালেন্স হয়। তাহলে কি হবে, প্রত্যেকটা নোডে যখন আমি ইকুয়েশন লিখবো, তখন এই দুটা মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে শুধুমাত্র এটা। সিমিলারলি এটাতে এই দুটা ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে এটা। তাহলে আমরা আইডিয়াল কেসেরটা পেলাম, যে আইডিয়াল কেসে আমাদের একটা কারেন্টেই হওয়া উচিত ছিল, সেটাই আমাদের হচ্ছে। তো এইভাবে তোমাদের ইয়েটা ব্যালেন্স করা হয়, ভোল্টেজটা প্রত্যেকটা স্ট্রিং এর অ্যাক্রসে ব্যালেন্স করা হয়। এর ভিতরে কারো কোনো প্রশ্ন, কোশ্চেন আছে? বলো। এই যে এগুলা কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে কোশ্চেন গুলা, যে কিভাবে স্ট্রিং এফিসিয়েন্সি বের করতেছি, কিভাবে এটা ইমপ্রুভ করা যায়, আহ, সেগুলি। আচ্ছা, তো এখন আমরা আসি এই যে প্রবলেম সলভিং এর জন্য কিছু প্রবলেম আমরা সলভ করব এই স্ট্রিং ইফিসিয়েন্সি রিলেটেড। তা ওখানে আমরা স্ট্রিং ইফিসিয়েন্সির ভিতরে আমরা দেখলাম যে ইফিসিয়েন্সিটা ওখানে আমাদের কে এর একটা টার্ম থাকতেছে, দুটা ভোল্টেজ থাকতেছে, একটা ভি আর একটা হলো V3। আবার V1টাকেও আমরা কে এর রেসপেক্টে এক্সপ্রেস করতে পারি, V2 কে এক্সপ্রেস করতে পারি, V3 কেও এক্সপ্রেস করতে পারি। তো এখন এখন আমাদের এখানে এই যে প্রবলেম সলভ করার সময় আমাদের একটা সব সময় মনে রাখতে হবে যে while solving problem related to string efficiency following points must be kept in mind। সেটা কি, যে ম্যাক্সিমাম ভোল্টেজ across the disk is nearest to the conductor, অর্থাৎ এই যে এখানে হলো সবচেয়ে বেশি ভোল্টেজ হবে, নিয়ারেস্ট টু দ্য, এখানে কন্ডাক্টরটা এখানে, আর এখানে একটা ডিস্ক আছে, এই এই ডিস্কের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটাই হলো সবচেয়ে বেশি হবে, তারপরে এটা একটু কম, তারপরে এটা হলো সবচেয়ে কম। আর ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং ইজ ইকুয়াল টু ফেজ ভোল্টেজ। তার কারণ আমাদের এই সাইডটা যদি গ্রাউন্ড হয়, তাহলে এর এর অ্যাক্রসে যে ভোল্টেজ হয় সেটা আসলে আমাদের ফেজ ভোল্টেজের রেসপেক্টে ইউজ করতে, এই জন্য ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং ইজ ইকুয়াল টু ফেজ ভোল্টেজ, এটা মনে রাখবে। আর লাইন ভোল্টেজটা যেহেতু থ্রি ফেজ সিস্টেমের জন্য, ট্রান্সমিশন লাইনটা অলওয়েজ আমাদের থ্রি ফেজেই হয়, সেটা হলো স্কোয়ার রুট অফ ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং। এই এই কটা জিনিস মনে রাখলেই তোমাদের প্রবলেমগুলো সলভ করতে ইজি হবে। তার ভিতরে একটা সবচেয়ে ইজিটা দিয়ে শুরু করি, সেটা হলো এখানে বলতেছে যে 33 kV ওভারহেড লাইন, in a 33 kV overhead line there are 3 unit of string insulator। তিনটা, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, যেটা আমাদের এক্সাম্পল দিয়ে শুরু করছিলাম আমাদের থিওরিতে। ইফ দ্য ক্যাপাসিটেন্স বিটুইন is insulator pin and the earth is 11% of the self capacitance, সেলফ ক্যাপাসিটেন্স এই যে এটা, আর এইটা হলো তোমাদের মিউচুয়াল ক্যাপাসিটেন্স। এখন মিউচুয়াল ক্যাপাসিটেন্সটা বলতেছে যে 11% অফ দ্য সেলফ ক্যাপাসিটেন্স, অর্থাৎ এটার ভ্যালুটা, এটার যা ভ্যালু তার 11%। তো ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ ভোল্টেজ ওভার থ্রি ইনসুলেটর, অর্থাৎ তুমি এই V1 এর ভ্যালুটা বের করো, V2 এর ভ্যালুটা বের করো, V3 এর ভ্যালুটা বের করো। এটা প্রথম কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হলো স্ট্রিং ইফিসিয়েন্সি। প্রশ্নটা বোঝা গেছে? আচ্ছা, তো জি স্যার। হ্যাঁ, হ্যাঁ অ্যাটেনশন দাও, হলো তাহলেই বুঝতে পারবে। দুটো তিনটা এক্সাম্পল সলভ করলেই তোমার এটা বুঝতে বুঝতে পারবে। তাহলে এখানে আমি যেটা বলতেছি যে
11% এই ভ্যালুটা হচ্ছে আমার এই এই ক্যাপাসিট্যান্স ডিভাইডেড বাই এই ক্যাপাসিট্যান্স, এই রেশিওটাই হলো 11%। সেটাই হলো যে শান্ট ক্যাপাসিট্যান্স ডিভাইড বাই সেলফ ক্যাপাসিট্যান্স, এটা হলো 11%, মানে এটা। তার মানে কে এর ভ্যালুটাই হলো এটা। তাহলে আমার কে এর ভ্যালু জানা আছে, তারপরে টোটাল ভোল্টেজটা জানা আছে। তাহলে ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং, এই যে এই ভোল্টেজটা, এটা আমার ফেজ ভোল্টেজ যদি আমি বের করি, যেহেতু আমি একটা লাইন আর গ্রাউন্ড, তার মানে এটা আমার ফেজ ভোল্টেজ। সেটাই হলো 33 কে √3 তে ভাগ দিলাম এটা। তাহলে আমার V1, এই ভিটা জানা, আমার কেটা জানা। এখন তোমাকে V1 বের করতে হবে, V2 বের করতে হবে, V3 বের করতে হবে। তা আমরা রিলেশন থেকে আমরা জানি যে V2 ইকুয়াল টু, আমরা তুমি কারেন্টের KCL অ্যাপ্লাই করেও করতে পারো। আর যদি তোমার রিলেশনটা আগে থেকেই জানা থাকে যে এই V2 ইকুয়াল টু 1 + K V1, 1 + K V1, এই তোমার যদি এই রিলেশনটা জানা থাকে সেটা বসাই দিবে। আর না জানা থাকলে তুমি এই যে বেসিক রিলেশন এখান থেকে আসো। তাহলে কে এর ভ্যালু জানা আছে, আর কি জানা আছে আমাদের, টোটাল ভোল্টেজটা। তো অতএব এখনো আমরা রেজাল্টটা সরাসরি পাবো না। তারপরে এইভাবে V3 ইকুয়াল টু, আমরা এই রিলেশনটা সেটা আসতেছে এই 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 KCL থেকে। তাহলে ওখানে যদি কে এর ভ্যালুটা বসাই দেই, তাহলে আমাদের V3 ইকুয়াল টু এটা পেলাম। তাহলে এখন আমরা এই যে মূল ইকুয়েশনে যাচ্ছি, V ইকুয়াল টু V1 + V2 + V3। এখন এখানে যদি বসাই দেই, তাহলে আমার এই রিলেশন, ওখান থেকে V1 এর ভ্যালুটা বের হলো। V1 এর ভ্যালু বের হলেই তুমি এই V1 এর ভ্যালু এইটাতে বসাই দাও, তাহলে V2 পেলে, আর এখানে বসাই দিলে V3 পেলে। এই তো তিনটা আনসার হয়ে গেল। কে বোঝো নাই বলো, বলো বলো, কে বোঝো নাই? স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আজকেই প্র্যাকটিস করবে, তার কারণ এই রিলেটেড কোশ্চেন তোমাদের মিডে থাকবে। মিড কিন্তু চলে আসছে, আমরা এখন কোশ্চেন বানাবো, মডারেশন করব, প্রিন্ট করব, তোমাদের 6 তারিখ থেকে মিড। আচ্ছা, তো আমাদের তাহলে V1 V2 V3 গেল। এখন স্ট্রিং এফিসিয়েন্সির ইকুয়েশনটা আমরা জানি যে V টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই নম্বর অফ স্ট্রিং বা নম্বর অফ ইনসুলেটর টাইমস V3। তাহলে V3 এর ভ্যালুটা আমরা কেবলে বের করলাম, আর V এর ভ্যালুটা হলো এইটা, আর এখানে N এর ভ্যালুটা হলো 3। অতএব এখানে স্ট্রিং এফিসিয়েন্সি হলো 85.8%। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরো কিছু এক্সাম্পল করি, তাহলে জিনিসটা বেশি ক্লিয়ার হবে। এই যে ধরো এটা একটা, এই এক্সাম্পলে বলতেছে যে এ 3 ফেজ ট্রান্সমিশন লাইন ইজ বিং সাপোর্টেড বাই 3 ডিস্ক, আবার তিনটা, N এর ভ্যালু হলো 3। আবার দি পটেনশিয়াল অ্যাক্রস দ্য টপ ইউনিট, তার মানে এখানে V1টাই দেওয়া আছে, এন্ড মিডল ইউনিট V2টাও দেওয়া আছে। তাহলে এটা হলো V1 আর এটা হলো V2। এই আগেরটাতে V1 V2 তুমি বের করতে হচ্ছে, আর এটা দিয়েই দিছে। ক্যালকুলেট দ্য রেশিও অফ ক্যাপাসিট্যান্স বিটুইন পিন অ্যান্ড আর্থ টু দ্য সেলফ ক্যাপাসিট্যান্স অফ ইচ ইউনিট। তার মানে কে এর ভ্যালুটা বের করো। এখানে এটা হলো রেশিও অফ ক্যাপাসিট্যান্স, মানে কে এর ভ্যালুটা, তোমার কে এর ভ্যালুটা কত। আর একটা হলো লাইন ভোল্টেজটা বের করো। তোমার প্রথমে এখানে ফেজ ভোল্টেজটা বের করবে, তারপরে লাইন ভোল্টেজ, তারপরে তুমি স্ট্রিং এফিসিয়েন্সি বের করো। তাহলে আমাদের আবার বেসিক ইয়ার থেকে যাই, যে বললাম যে V1 এর ভ্যালুটা হলো এইটা, আর V2 এর ভ্যালুটা এটা, এটা তোমার দেওয়া আছে। তাহলে V1 এবং V2 রিলেশনটা হলো এইটা। ওখান থেকে আমি ইজিলি কে এর ভ্যালুটা বের করতে পারি। সেই কে এর ভ্যালুটা হলো এইটা। তো এখন তোমাকে বের করতে হবে 2 নম্বরটা। 2 নম্বরটা হলো যে লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ হলো তোমার V1 + V2 + V3। তাহলে V3 ইকুয়েশনটা আগে বসাও তুমি। ওখানে V3, আর এই যে
ভোল্টেজ বিটুইন লাইন অ্যান্ড ফেজ ভোল্টেজ প্রথমে বের করো, যোগ করে এটা তার সাথে স্কোয়ার রুট অফ 3 দিয়ে মাল্টিপ্লাই করে লাইন ভোল্টেজ বের করলাম। ক্লিয়ার? আচ্ছা, আজকেই তোমরা ইয়ে নিয়ে বসো, কি বলে ওর নাম, খাতা কলম নিয়ে বসো, তাহলে জিনিসটা ইজি হবে। আর স্ট্রিং এফিসিয়েন্সি কি জিনিস, যে ভি ডিভাইডেড বাই এই যে এই ভি, এই ভোল্টেজটা ডিভাইডেড বাই এন টাইমস V3। এখানে এন হলো তোমার 3, আর V3 ভ্যালুটা হলো এটা, আর এটা হলো তোমার ভি এর ভ্যালু, বসাই দাও, এটা হলো তোমার স্ট্রিং এফিসিয়েন্সি। তার মানে এই যে কে এর ভ্যালু যত বাড়বে স্ট্রিং এফিসিয়েন্সির ভ্যালু তত কমবে, এই জন্য কে এর ভ্যালুটা যত ছোট হবে ততই ভালো। আচ্ছা, আর একটা আমরা এক্সাম্পল দেখি এবারে, যে ইচ লাইন অফ এ 3 ফেজ সিস্টেম ইজ সাসপেন্ডেড বাই 3 ইনসুলেটর। আবার 3টা, তার কারণ বেশি ইনসুলেটর হলে যদিও তোমার ভোল্টেজ যত বাড়বে নাম্বার অফ ইনসুলেটর তত বাড়বে, আর তোমার এই যে কেসিএল অ্যাপ্লাই করে তোমার ইকুয়েশনটা ততই হলো নোডের সংখ্যাও বাড়বে, যত স্ট্রিং এর সংখ্যা বাড়বে ততই নোডের সংখ্যা বাড়বে, ততই তোমার ইকুয়েশনটাও আস্তে 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 তোমার একটু মানে কমপ্লেক্সিটিটাও বাড়বে আর কি, আর কিছু না। আচ্ছা, এই জন্য তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনের জন্য বা ইজি ক্যালকুলেশনের জন্য 3টা স্ট্রিং পর্যন্ত কনসিডার করতেছে। আচ্ছা, এখানে বলতেছে যে ইফ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য লাইন ইউনিট ইজ দিস, তার মানে এটা V3, ক্যালকুলেট দ্য লাইন টু নিউট্রাল ভোল্টেজ। এই জন্য বললাম যে V3টা হলো এটা। আচ্ছা, আবার কি বলতেছে, অ্যাসুম দ্য shunt capacitance between each insulator and the earth is 1/8 of the capacitance of the insulator itself। তার মানে কে এর ভ্যালুটা হলো 1/8, এই জন্য কে এর ভ্যালুটা হলো 1/8। অলসো ফাইন্ড দ্য স্ট্রিং এফিসিয়েন্সি, তার মানে এখানে তোমাকে বের করতে হবে যে ক্যালকুলেট লাইন টু নিউট্রাল ভোল্টেজ, তার মানে ভি এর ভ্যালুটা বের করতে হবে, এই ভি এর ভ্যালুটা, এটাই তোমার প্রশ্ন এইটা। তাহলে এটা বের করতে গেলে তোমার V1 বের করতে হবে, V2 বের করতে হবে, V3, আর V3 তো দেওয়াই আছে। তাহলে V2 রিলেশনটা হলো এটা V1 এর সাথে, আর V3 এর সাথে হলো V1 এর রিলেশন এটা। আচ্ছা, ওখান থেকে আমরা V1টা ক্যালকুলেট করব, তারপরে এই V1 এর ভ্যালুটা এটাতে বসাই দিলে V2 পাবো, আবার এই V1 প্লাস V2 প্লাস V3 যোগ করলে V পাবো। সেটাই আমাদের এখানে করা হচ্ছে, যে V1 প্লাস V2 প্লাস V3 করে তোমার হলো টোটাল ভোল্টেজটা বের করা হচ্ছে। তাহলে স্ট্রিং এফিসিয়েন্সি এই ভোল্টেজ ডিভাইডেড বাই V3, এন মানে এন টাইমস V3, এটাই হলো স্ট্রিং এফিসিয়েন্সি। তো ঘুরে ফিরে মানে প্রসিডিওর একই, কিন্তু এক এক সময় এক এক জিনিসটা তোমার দেওয়া থাকতেছে, আর অন্য আর একটা তোমার জিনিস বের করতে হচ্ছে। ক্লিয়ার? তো এইভাবে তোমাদের অন্যান্য আরো কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। এখানে কে এর ভ্যালুটা দেওয়া নাই, এখানে দেখেই বোঝা যাচ্ছে কে এর ভ্যালুটা দেওয়া নাই, ওখান থেকে কে এর ভ্যালুটা ক্যালকুলেট করতেছে, তারপরে অন্যান্য জিনিসগুলো বের করতেছে। আচ্ছা, আমার মনে হয় তোমাদের এক্সাম্পল 8.5 এই পর্যন্তই, হ্যাঁ এই পর্যন্তই করো, বাকিগুলো বাকিগুলো না করলেও হবে। ওকে স্যার। এক্সাম্পল 8.5 এই পর্যন্তই করবে, এবং এই রিলেটেড তোমার যদি এক্সারসাইজও দু একটা থাকে সেগুলোও করবে। তাহলে আমরা এগিয়ে করলাম, এই পর্যন্ত আসলাম, মানে 8.5 পর্যন্ত, মানে মানে 8.1, 8.2, 8.5, 3, 4, 5। আচ্ছা, এরপরে স্ট্রিং এফিসিয়েন্সি কিভাবে ইমপ্রুভ করা যায় এই রিলেটেড আরো আছে, তো এগুলা বেশি লম্বা গুলা দরকার নাই, লম্বা গুলা দরকার নাই, আমাদের সিলেবাসও পুরো কভার করতে হবে। আচ্ছা, তো এখন
এই যে তোমাদের এই যে গার্ড ইউজ করে কিভাবে ইকুয়ালাইজ করা হচ্ছে, কিভাবে ইকুয়ালাইজ করা হচ্ছে সেই রিলেটেড প্রবলেম আছে, তো এগুলা একটু বেশি লেন্দি হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। তো আহ, অর্থাৎ তোমাদের থিওরিটা, কনসেপ্টটা জানা থাকলেই হলো, ওই রিলেটেড প্রবলেমগুলা আপাতত বাদ রাখো। আচ্ছা, এখন এই পর্যন্ত যা কিছু করা হলো এই যে টিউটোরিয়ালের ভিতরে বা এক্সাম্পলের ভিতরে, এই যে যে কটা আমাদের ইয়ে করা হলো, এক্সাম্পল করা হলো, এই রিলেটেড ইয়েগুলো কিছু এখান থেকেও কিছু প্রবলেম সলভ করবে, যাতে করে যদি চেঞ্জ কিছু দেওয়া হয় তাহলে তাহলে যেন পারা যায়। ওই নিয়ম একই থাকবে, নিয়ম একই, বাট হয়তো এখানে জাস্ট ভ্যালুটা একটু চেঞ্জ, একটু ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ। এই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের সিটি সিলেবাস কি স্যার, মানে ইনডেক্ট স্যার ক্যাপাসিটেন্স হ্যাঁ রে বাবা, হ্যাঁ। স্যার, তুমি কি সিলেবাসটা কমালে ভালো হয় না স্যার? ক্লাসে কি থাকো নাই নাকি? তুমি কি ক্লাসে ছিলে না? জি স্যার, জি স্যার ছিলাম স্যার। হ্যাঁ, তাহলে নতুন করে আবার এই কোশ্চেন কেন? আচ্ছা, তো এখন আমরা আসি আর একটা বিষয়ে, যে করোনা সম্পর্কে একটু ইয়ে নিতে, একটু আইডিয়া নিতে। তো এখন আমরা আমরা জানি যে ট্রান্সমিশন লাইনে ভোল্টেজ থাকে। এখন এই ভোল্টেজটা যখনই বাড়াবো, তোমাদের একটু আগেই যে তোমাদের বললাম যে ফ্ল্যাশ ওভারের কথা বললাম, সেটা এখানে তোমাদের এক্সাম্পল দেওয়া হচ্ছে যে এই যে তোমার টাওয়ার আছে, ইনসুলেটর আছে, আর এই কন্ডাক্টর। এখন এটাতে ধরলাম আমাদের এটা ওপেন আছে, এই এন্ডটা ওপেন আছে, ভোল্টেজ আছে কিন্তু কারেন্ট নাই। তো এখন এখন এই ভোল্টেজটা যদি আমি আস্তে আস্তে বাড়াই, তাহলে কি হবে, যে এটার অ্যাক্রসে ইলেকট্রিক ফিল্ডটা বাড়তে থাকবে, এটার অ্যাক্রসে ইলেকট্রিক ফিল্ডটা বাড়তে থাকবে। তো এখন সেটাই, যখন ইলেকট্রিক ফিল্ডটা বাড়বে তখন দেখবে যে এক পর্যায়ে তোমার এই এর অ্যাক্রসে তোমার কিছু আহ, মানে ফেইন্ট লুমিনাস গ্লো ভায়োলেট কালারের একটা ইয়ে দেখতে হবে, মানে আলো দেখতে হবে। সেটা হলো আহ, এবং কিছু নয়েজও হবে, মানে হিসিং নয়েজ বলা হয় এটা। আর তোমার মানে সেটা হবে কি, এর অ্যাক্রস ইলেকট্রিক ফিল্ডটা বাড়বে, ইলেকট্রিক ফিল্ডটা বাড়লে এখানে এয়ারের সাথে আর এয়ারের ময়েশ্চারের সাথে তোমার একটা ইন্টারাকশন বা একটা রিয়াকশন হওয়ার ফলে এখানকার যে এয়ারটা হলো ব্রেক ডাউন করে যাবে, করলে পরে এগুলা হলো আয়োনাইজড হয়ে যাবে। তো সেটাই আমরা যদি আরেকটু এই ভোল্টেজটা আরেকটু বাড়াই, তাহলে কেমন অবস্থা হবে সেটাই আমরা যাচ্ছি, যে তোমার এই এই ইয়ের এখানে ওই লুমিনাস একটা ইয়ে অর্থাৎ আলো, সেটা কেমন আমরা একটু পরে আসতেছে। তার তার পরে বলতে আরো একটু যদি ভোল্টেজটা বাড়াতেই থাকি, তাহলে এক পর্যায়ে এটা পুরো আয়োনাইজড হয়ে যাবে, এর ইন বিটুইন যে এয়ারটা, তখন এটা এই সাইড দিয়ে ডিসচার্জ হবে, যেটা আমরা স্পার্ক বলতেছি, বা ওই ইনসুলেশন, এয়ার ইনসুলেশনটা পুরো ব্রেক ডাউন হয়ে যাবে। সেটা হলো, সেটা আমরা যদি একদম ইয়েতে দেখি, এই যে, তো রাতের বেলা তুমি যদি এইরকম ট্রান্সমিশন লাইনের, হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের ইয়ে দেখো, দিকে তাকায় দেখো, তো তখন দেখবে যে এই এই ধরনের মানে শার্প এজে এই এই ইলেকট্রিক ফিল্ডটা বেশি হবে। যার কারণে এখানকার আলোটা একটু বেশি হবে, এখানকার আলোটা বেশি হবে। তোমার এখানে নন ইউনিফর্ম থাকার কারণে তোমার ইয়েটা মানে আয়োনাইজেশনটা হলো নন ইউনিফর্ম হবে। তো এটা হলো 500 কেভি ট্রান্সমিশন লাইনের একটা রিয়েল লাইফ একটা পিকচার দেখানো হচ্ছে। এটা হলো তোমাদের ইনসুলেটর স্ট্রিং গুলা। তো এখন এটার ইয়েটা হলো নেগেটিভ ইম্প্যাক্টটা কি হবে, যে এই এয়ারে নাইট্রোজেন ওয়াটার এগুলার সাথে এই ওজোন, একটা ওজোন ফর্ম হবে তোমার ওই যে এই আয়োনাইজেশনের কারণে, এগুলা রিয়াকশন হয়ে একটা অ্যাসিড তৈরি হবে, নাইট্রিক অ্যাসিড। আর এইটার কারণে তোমার কন্ডাক্টরের
করোশন হবে, তার মানে আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, এটা একটা নেগেটিভ জিনিস। সেকেন্ড হলো তোমার যে এই যে এখানে এখানে এই যে এখানে এটা তো বেশি ভোল্টেজ মানে ব্রেকডাউন ভোল্টেজ হয়ে গেলে তখন এটা স্পার্ক করবে এবং হাই কারেন্ট ফ্লো করবে, কিন্তু তার আগে আমাদের একটা স্মল লিকেজ কারেন্ট ফ্লো করবে। তো ওই লিকেজ কারেন্টের কারণে একটা লসও হবে, যেটাকে করোনা লস বলা হয়। আচ্ছা, তো এখন এই জন্য তোমাদের করোনার ডেফিনেশনে বলা হচ্ছে, আচ্ছা, আবার ওই যে স্পার্কিং এর কারণে আহ, যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটা হলো তোমার নন সাইনোসয়েডিয়াল, এই ধরনের নন সাইনোসয়েডিয়াল কারেন্ট। আর এটার কারণে তোমার যে ভোল্টেজটা, যেটা আমাদের অরিজিনালি ইয়ে ছিল, সাইনোসয়েডিয়াল ছিল, সেই ভোল্টেজের শেপও তোমাদের ইয়ে হয়ে যাবে বা ডিস্টর্টেড হয়ে যাবে। তাহলে আমাদের উইদাউট করোনা এই ধরনের কারেন্টের সাইনোসয়েডিয়াল কারেন্ট এটা, কিন্তু যখনই করোনা ডিসচার্জ শুরু হবে তখন নন সাইনোসয়েডিয়াল কারেন্ট হবে। আর নন সাইনোসয়েডিয়াল কারেন্টের কারণে ভোল্টেজটাও তোমার তখন ডিস্টর্টেড হয়ে যাবে। তাই এই জন্য এই করোনার হলো তোমার ডিসঅ্যাডভান্টেজ এই যে এগুলি। একটা হলো ভোল্টেজের কোয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে, তারপরে তোমার এই পাওয়ার কিছু লস হবে, আর সেকেন্ড থার্ড হলো তোমার যে কন্ডাক্টর করোশন হবে। এই তিনটা জিনিস মনে রাখবে। আচ্ছা, তো এখন সেই সেটাই এখন করোনার ডেফিনেশনে আমরা যদি যাই, সেই করোনার ডেফিনেশন, হ্যাঁ এই যে তাহলে করোনার ডেফিনেশন বলা হয়েছে দ্য ফেনোমেনন অফ ভায়োলেট গ্লো, হিসিং নয়েজ and production of ozone gas in an overhead transmission line is known as corona. ক্লিয়ার? তোমার এই বইয়ে কোনো ছবি টবি দেওয়া নাই, কিন্তু ওই ওই লেকচার নোট থেকে তোমাদের সুন্দর করে ছবি টবি দিয়ে দেখানো হয়, একদম রিয়েল লাইফের ছবি টবি দেওয়া। 500 কেবির একটা লাইনের তোমার পিকচার দেখানো হলো। তো এখন এই যে যে ভোল্টেজে তোমার এইটা স্পার্ক করা শুরু করবে ওটাকে বলা হয় যে ডিসরাপটিভ ভোল্টেজ। সেই ভোল্টেজটারও তোমার ইকুয়েশন আছে বা বের করা যায়। আবার করোনা লস যেটা হবে পাওয়ার লস, সেটারও ইকুয়েশন তোমাদের বের করা যায় বা তো। আচ্ছা, থিওরি অফ ফরমেশন। আচ্ছা, এখন করোনা তোমার ডিসচার্জ কখন শুরু হবে? যে যখনই তোমার এই যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা 30 kV/সেন্টিমিটার, ভোল্টেজ বাই ডিস্টেন্স, এটা হলো ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ইউনিটটাই হবে ভোল্টেজ পার ডিস্টেন্স, যেখানে ডিস্টেন্সটা তোমার সেন্টিমিটারে রাখা হয়েছে। তার মানে 30 kV/সেন্টিমিটার, এই অ্যামাউন্ট অফ যদি হয় ভোল্টেজ হয়, এবং এটা তোমার আইডিয়াল কেসে। এখন যদি ময়েশ্চার বেশি থাকে তাহলে এর চেয়ে কম ভোল্টেজেই তোমার করোনা ডিসচার্জ শুরু হবে। তো এখন ওই ওই ডিসরাপটিভ ভোল্টেজ পর্যন্ত কখনোই আমাদের যাওয়া যাবে না, তার কারণ গেলেই তোমার স্পার্ক শুরু হয়ে যাবে এবং ওই জায়গাটা তোমার শর্ট সার্কিট হয়ে যাবে, যেটাকে আমাদের বলা হচ্ছে যে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়ে যাবে। তাহলে এখন এই ফ্যাক্টর এফেক্টিং করোনা তোমাদের একদিকে হলো অ্যাটমসফিয়ার, তোমাদের বললাম যে এখানে হিউমিডিটি যত বাড়বে ততই কম ভোল্টেজে, অর্থাৎ ডিসরাপটিভ ভোল্টেজটা ততই কমে যাবে, তত কম ভোল্টেজে এটা ব্রেকডাউন করে যাবে। তারপরে কন্ডাক্টর সাইজ এবং শেপ। যে এখন বললাম যে তোমাদের এই যেখানে যেখানে নন ইউনিফর্মিটি আছে, যেখানে যেখানে শার্প এজ আছে, তো সেখানেই তোমার তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বেশি হবে এবং সেখানেই তোমার এই যে মানে করোনার যে ফেনোমেনাটা,
যে লুমিনাস, যে তোমার ভায়োলেট একটা লাইট, হিসিং নয়েজ, তারপরে ডিসচার্জটা ওখানেই বেশি হবে, মানে মোট কথা ওখানেই করোনা ফর্মেশনটা বেশি হবে। তো সেটাই তোমাদের বলা আছে যে কন্ডাক্টর সাইজ এবং শেপের উপরে নির্ভর করবে, যে ইরেগুলার মানে ইরেগুলার সারফেসে, রাফ অ্যান্ড ইরেগুলার সারফেসে এটা বেশি হবে, will give rise to the more করোনা। আচ্ছা, স্পেসিং, কন্ডাক্টর স্পেসিং যত কম হবে ততই তোমার এটা ব্রেকডাউন ভোল্টেজটা ততই বেশি হবে, মানে ততই কমে যাবে, তাও খুব তাড়াতাড়ি হলে ব্রেকডাউন হবে। এই জন্য কন্ডাক্টরের স্পেসিংটা বাড়াতে হবে। আর বাড়ানোর উপায় হলো তোমাদের নাম্বার অফ স্ট্রিং বাড়াতে হবে, আর নাম্বার অফ স্ট্রিং যত বাড়াবে ততই খরচ বেশি হবে। আচ্ছা, আর একটা হলো লাইন ভোল্টেজ। এই জন্য ভোল্টেজও আমরা ইচ্ছে মতোই ভোল্টেজ এই জন্য ইয়ে করতে পারবো না, মানে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারবো না। তা এখন সেটাও আমাদের লাইন ডিজাইনের উপর নির্ভর করে, যে আমাদের স্পেসিং যা আছে সেই অনুসারে আমাকে এখানে ভোল্টেজটা অ্যাপ্লাই করতে হবে। তো এই জন্য বলা হয়েছে যে লাইন ভোল্টেজ ইজ গ্রেটলি অ্যাফেক্ট দ্য করোনা ইফ লো ভোল্টেজ দেয়ার ইজ নো চান্স অফ দ্য কন্ডিশন। তোমার করোনা হওয়ার কোনো চান্স নেই ভোল্টেজ কম থাকলে, কিন্তু যখনই ভোল্টেজ বাড়াবে ততই আমাদের রিস্কটা বেড়ে যাবে। হ্যাঁ, এখন কারো কোনো প্রশ্ন আছে? এখন ওই যে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ যেটা তোমাদের বললাম, সেটা বের করা হয় যে এই ইকুয়েশন দিয়ে। তো এখানে তোমাদের কন্ডাক্টরের রেডিয়াস হলো আর, ভোল্টেজটা, যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করতেছি সেটা, আর ডিস্টেন্স হলো দুই কন্ডাক্টরের মাঝে হলো ডিস্টেন্সটা। তো এই তিনটে প্যারামিটার যদি জানা থাকে তাহলে আমরা এই যে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনটা বের করতে পারি। এখানে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনটা জি দিয়ে লেখছে, আর এটা তোমাদের কোনো কোনো জায়গাতে ই দিয়ে লাগে, ই দিয়েই বেশি লেখা হয়, এখানে আর জি দিয়ে লেখছে, কোনো ব্যাপার না। তো এখন সেটাই বললাম যে আইডিয়াল কেসে এটা হলো এইটার ভ্যালুটা হলো 30 কেভি পার সেন্টিমিটার। তার বেশি হলেই তোমার এটা স্পার্ক হবে। আর তোমার আবার বললাম যে ময়েশ্চার বেশি থাকলে এর কম ভোল্টেজেই এটা ডিসচার্জ হবে। আচ্ছা, আর এটার তার এখানে একটা উদাহরণ দিছে, যে ভোল্টেজটা দিয়ে দিছে, আবার তোমার ইয়েটা বের করতেছে, কি বলে, ক্রিটিক্যাল ডিসচার্জ ভোল্টেজটার ইকুয়েশনটা বের করতেছে এখানে। তো দেখ, এগুলা তোমাদের এত প্রবলেম সলভ না করে শুধুমাত্র কিসের উপর নির্ভর করতেছে সেটা তোমাদের ইয়ে করলেই হবে। আহ, একটা হলো ক্রিটিক্যাল ডিসচার্জ, আর এটা পাওয়ার লস, যেটা বললাম যে পাওয়ার লসও হবে, সেই পাওয়ার লসের ইকুয়েশনটাও হলো তোমার এটা দিয়ে বের করা হয়। তো এইসব জটিল তোমাদের ইয়ে দরকার নাই। আহ, তোমাদের জাস্ট ডেফিনেশনটা জানলেই হবে যে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজটা কি জিনিস। সেটা হলো ইট ইজ দ্য মিনিমাম ফেজ টু নিউট্রাল ভোল্টেজ অ্যাট হুইচ করোনা অকার্স। বাস এতখানি জানলেই চলবে, এতটুকু, শুধুমাত্র এতটুকু জানলেই চলবে। আর একটা হলো এই যে পাওয়ার লস ডিউ টু করোনা, সেটা। আর এটা থেকে ম্যাথ থাকবে না? হ্যাঁ, ম্যাথ, না না, এটা তো ম্যাথ এত জটিল ইয়ার ওই কোশ্চেনে ম্যাথ দিব না, বুঝতে পারছো? তোমাদের ওই যে কে, V1 V2 এই রিলেটেড ম্যাথ গুলো করলেই হবে, মানে করোনার আ- ম্যাথ দরকার নাই। আচ্ছা ঠিক স্যার, আছে, এটা থেকে থিওরি আসলে থিওরি আসবে। হ্যাঁ, এই টুকিটাকি এই ডেফিনেশন গুলা। জি স্যার, বুঝতে পারছি। স্যার, আমাদের মিড টার্মের সিলেবাস কত পার্সেন্ট শেষ হয়েছে? এই যে এই নোটটা, এই যে মেকানিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইন, এইটা শেষ হলেই তোমার এই এই দুটোই হলো তোমাদের মিড টার্মের সিলেবাস, অর্থাৎ তোমাদের সিটির যে সিলেবাসটা যেটা, ওই জি লেকচার, সিটি ওয়ানের, আর এই যে এই লেকচারটা, এই লেকচারের ভিতরে তোমাদের একটা পার্ট তো, নেক্সট পার্টে আমরা আসবো ওই যে স্যাগ,
ট্রান্সমিশন লাইনে স্যাগ, সেটা একটু পরে আসতেছে। স্যার আজকে আর না চাই স্যার, অনলাইন ক্লাসে স্যার তেমন স্যার ইয়ে হয় না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের আর কিন্তু ইয়ার আগে কিন্তু ক্লাস বেশি আর নাই, বুঝতে পারছো? তো এই জন্য মানে নাম্বার অফ ক্লাস অত বেশি নাই, এই জন্য তোমাদের একটু ফাস্টারও যেতে হবে।